হচ্ছে সালমান এফ রহমান তার রাষ্ট্রীয় যে ক্ষমতা, মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তার যে ক্ষমতা, মন্ত্রীর মর্যাদা, সেটা পূর্ণ ব্যবহার করেছেন একটি নারীকে হস্তগত করার জন্য, আপনাকে দমন করার জন্য, আপনার ব্যবসা হাতিয়ে নেওয়ার জন্য। তো আপনি ফিজিক্যালি কি পরিমাণ অ্যাবিউজড হয়েছেন, মানে আপনাকে কি পরিমাণ টর্চার হয়েছে, কোথায় জানতে চাই। রমনা থানার একটা ঘটনা বলি আপনাকে। রমনা থানার একটা এইটাও একটা মিথ্যা মামলা, পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে যে বাদী খুঁজে পাওয়া যায় নাই, এই নামে এই ঘটনাস্থল মিথ্যা, সবকিছু মিথ্যা মিথ্যা একটা মানে ইনফরমেশন দিয়ে মামলাটা করেছে। রমনা থানায় আমি আসলাম 2 দিনের রিমান্ডে। রাত 8টার দিকে রমনা থানার ওসি মনিরুল সাহেব আমাকে রমনা থানা একতলায়, যে আসামিদের রাখা হয় একতলা, উনি আমাকে দোতলায় নিয়ে গেলেন। আবার চোখ বাঁধা অবস্থায় তার 10 থেকে 15 মিনিট পরে নৌ পুলিশের একজন এসপি ছিল আরিফ আব্দুল্লাহ, উনি জয়ন্ত নামে তাজিন এবং সালমান সাহেবের খুব ভয়ঙ্কর একটা সহযোগী আছে, ওর নামে প্রায় 50 থেকে 60টা মামলা আছে। আর জাকিয়া তাজিন স্বয়ং উপস্থিত হলো। আমার চোখ বাঁধা, মানে কনক ভাই এগুলা বলার কোনো দরকার নাই, কারণ আমি শারীরিকভাবে খুব সক্ষম, অনেক স্বাস্থ্যবান একজন মানুষ না। ওসি মনিরুল আর আরিফ আব্দুল্লাহ একজন এসপি এবং জয়ন্ত, 3 জন মিলে মানে ওরা ফ্রি স্টাইলের করতেছেন। ওইটাও যদি শেষ হতো, ওরা কিন্তু, আমি জানি না বাংলাদেশের ইতিহাসে আছে কিনা বা পুলিশের কোনো বুকসে আছে কিনা একজন আসামিকে বাইরের লোক এসে ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারবে। আমাকে ওরা গুলশানে নিয়ে আসলো, আমার বাসার 5টা গাড়ি ছিল, এগুলো কিন্তু আমার সব ট্যাক্সের গাড়ি, প্রত্যেকটা গাড়ি ট্যাক্সে শো করা আছে। ওরা আমার যত বাসায় ভ্যালুয়েবল স্টাফ ছিল সবগুলো নিয়ে গেল, কাজিনের যেগুলো ছিল সেগুলো নিয়ে গেল, গাড়িগুলো নিয়ে গেল, আমার ব্যাংকের চেক বই। এবং তখন খুব নর্মালি, ভাই এটা কতটুকু সহ্য করা যায়, প্রায় 200 থেকে 300 পেজে ব্ল্যাঙ্ক সিগনেচার, শাহ মঞ্জুর সাহেবের ইনস্ট্রাকশন, কোথায় কোথায় সিগনেচার করতে হবে, কিভাবে সিগনেচার করতে হবে, সিগনেচার হোয়াইট পেপারে নাকি হোয়াইট পেপার, স্ট্যাম্প, মানে যত ধরনের আছেন ফর্ম, আপনি জানেন জয়েন্ট স্টক কোম্পানিজের বিভিন্ন ফর্ম আছেন, সেসব ফর্মে, মানে ওইখানে তখন জাকিয়া তাজিন উপস্থিত। হ্যাঁ, উনি স্বয়ং উপস্থিত। আমার কিন্তু চোখ বাঁধা, আমি গলাটা পরিষ্কার শুনছি। আরিফ আব্দুল্লাহকে তো আমি একদম আইডেন্টিফাই করতে পারবো, কারণ এর ভিতরে আরিফ আব্দুল্লাহ আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছিল যে টাকা দিলে আর মামলা হবে না, ওর নামে টাকা দাও, এই টাকা দাও, ওই টাকা দাও, ওই টাকা দাও। কিন্তু আপনি জানেন, আরিফ আব্দুল্লাহ আমার পরিষ্কার খেলাচ্ছে, আমার অফিসে আসছিল তার একটা সহযোগিতার জন্য, এবং সে ওই দিন আমার কাছে কান্নাকাটি করেছিল, ভাই আপনি আমার এই সহযোগিতাটা করেন, আমার ভুল হয়েছিল ভদ্রলোককে সহযোগিতা করার জন্য। তো আমি এরপরে আমাকে দেয়, আমি চলে যাই। এরপর আমি আমার ফ্যামিলিকে বললাম যে তোমরা আর আমার কোনো জামিন করাবো না, আমি পারতেছি না, আমি জেলখানায় আর কোনোভাবে আমার সহ্য হচ্ছে না। আমি একটা ট্রমার ভিতরে চলে গেলাম, যে আমি জেলখানায় সবসময় আতঙ্ক থাকতাম যে নতুন কি মামলা আসে আমার নামে নতুন একটা কি মামলা আসবে, আর মামলা আসলে একটা রিমান্ড প্রেয়ার আসবে, রিমান্ডে নিয়ে যাবে, ফিজিক্যালি টর্চার হব, মানে আমি কোনোভাবে নিতে পারতেছিলাম না। ওই সময় জেলখানার আইজি প্রিজন কে ছিল, জেলার কে ছিল, ডেপুটি জেল সুপার কে ছিল, মনে আছে? আমি যেটা ভাইয়া, জেল সুপার যিনি ছিলেন উনি সম্ভবত আমার ঘটনাটা জানতে পেরেছেন, উনি আমার প্রতি অনেক কাইন্ড ছিলেন, বললো আপনার এই অবস্থা, তবে ভাই আমরা সরকারি চাকরি করি, আইজি প্রিজন স্যারের একদম সরাসরি ইনস্ট্রাকশন আছে আপনার ব্যাপারে। আপনার কাছে আমার প্রশ্ন, যে ধরেন সালমান এই জিনিসটাকে তাজিনকে আপনার কাছ থেকে তার কেপ্ট বানানোর জন্য করলো, নাকি আপনার ব্যবসাগুলো হাতিয়ে নেওয়ার জন্য করলো, নাকি তাজিন সালমানকে ব্যবহার করলো আপনার এই সম্পদগুলো হাতিয়ে নেওয়ার জন্য?
মানে এখানকার ইয়েটা কি, মানে কোথায় আপনার পর্যবেক্ষণে? আহ, আমি যখন যেদিন জেলখানায় যাই তখন কিন্তু আমার হাতে অনেকগুলো ভালো ভালো কাজ ছিল। একটা কক্সবাজারে আমরা একটা 5 স্টার হোটেল করছিলাম, সেটা হাফ ডান অবস্থায় বন্ধ হয়ে গেছে। ওইটা বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করছিলাম। ফায়ার সার্ভিসের সাথে আমার 2টা প্রজেক্ট ছিল তখন। এইসব প্রজেক্ট, এবং আমি তখন আরেকটা গভর্নমেন্ট একটা অ্যাপ্রুভাল পাই বাংলাদেশের ফার্স্ট বায়ো ইথানল একটা প্রজেক্ট করার জন্য। আমাকে বাংলাদেশ সরকার একটা অনুমতি দেয়, কারণ এটা টেকনিক্যালি আমার প্রপোজাল ভালো ছিল। সালমান সাহেব এই প্রত্যেকটা বিজনেসে কিন্তু উনি চাচ্ছিলেন যে তাজিন আগের বিজনেসগুলোর মতো আমরা শেয়ার দিয়ে দিই ফ্রি ওনাকে। উনি এটা নিয়ে ব্যাংক লোন নিবে। কারণ আপনি ছোট একটা জিনিস দেখেন যে আমি জেলখানার থেকে বের হয়ে জেনেছি যে আমার ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড, যেটা আমার কোম্পানি, সেই কোম্পানি উনি রাতারাতি আমি জেলখানা যাওয়ার পরে ব্যানার চেঞ্জ করেছে, বেক্সিমকো এলপিজি করেছে, ফোর্বস ম্যাগাজিনে ওনার সাক্ষাৎকার আসছে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর ফ্যাক্টরি। উনি একটা কোম্পানির থেকে কিন্তু ভেঙে উনি 3টা কোম্পানি করেছে, এবং অলমোস্ট আমি আজকে সকালবেলা পর্যন্ত জানলাম বিভিন্ন ব্যাংকে এটার নামে 2000 কোটি টাকা লোন। এবং যদি ফান্ডেড লোন, নন ফান্ডেড মিলে তো 4-5 হাজার কোটি টাকা হয়ে যাবে। গ্লোবাল এলপিজি যেটা ছিল ওইটা নিয়ে উনি আইএফআইসি ব্যাংক থেকে, আপনি একদম পরিষ্কার, আপনি আজকে বেক্সিমকোর ওয়েবসাইটে যান, উনি ব্যাংকের চেয়ারম্যান, উনি ব্যাংকের তো বেনিফিশিয়ারি হতে পারে না। তো এখন তাজিনের সাথে কি সালমানের বিয়ে হয়েছে? আমি আসলে হয়েছে কি ভাই, আমি জেল থেকে বের হওয়ার পরে আমি যেটা হয়েছে, আমার সবকিছু মিলে আমার বড় ভাই বলেছে যে মুনির আমরা অনেক হ্যাপি তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো অনেক হ্যাপি, টাকা পয়সা তুমি ডান বান করো না। আমি কিন্তু খুব সতর্ক থাকি যে আমার গাড়ি যাতে বেক্সিমকোর আশেপাশে না যায়, বা আমি যদি জানি জাকিয়া তাজিন এই রাস্তায় আছে, এই জায়গায় অবস্থান করতেছে, আমি খুব সচেতন ভাবে ওই অনেকগুলো রাস্তা আমি অ্যাভয়েড করে যাই। কারণ যেটা হয়েছে আমার সাথে, আর আমার কোনো ভাই খুব মানে আমি আরেকটু ছিলাম যে আমি আজকে 3.5 বছর আমি আমার বাচ্চাকে দেখতে পারি না। আমার সালমান এফ রহমান, জাকিয়া তাজিন জানে যে এইটাই আমার একটা দুর্বলতা, যে আমি আমার বাচ্চা, আমি যখনই আমার বাচ্চাকে দেখার জাস্ট একটা অ্যাপ্রোচ করেছে, আমি একজন লোকের মাধ্যমে, সালমান এফ রহমানের একজন খুব বিশ্বস্ত সহযোগীর মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমি জেইনকে একবার দেখব। ওই দিন আমার নামে একটা মামলা হয়েছে, গাড়ি কিনেছি ব্যাংকের মাধ্যমে, আমার নামে ব্যাংক লোন, আমার নামে কাগজপত্র, কোম্পানি গাড়িটা আমাকে ব্যবহার করতে দিয়েছে। ওই গাড়ি চুরির মামলায় গুলশান থানায় আমার নামে মামলা হয়েছে। আমার গাড়ি, আমার নিজ লোন করা গাড়ি, যে কোম্পানির জাকিয়া তাজিন কিছু না, যেদিন মামলা করেছে ওই দিন সে লিখেছে চেয়ারম্যান, কিন্তু তার 2 বছর আগে ওই কোম্পানিটা বিলুপ্ত হয়ে গেছে। আপনি বাংলাদেশের মানে ক্লাস 6-7 পড়েছে আইএমএ জাহিলিয়াত যুগ, প্রকাশ্য কোর্টে একজন ম্যাজিস্ট্রেট বলেছে যে আইনমন্ত্রীর ইনস্ট্রাকশন আছে সালমান এফ রহমানের সাথে এই লোকের সমস্যা, 2 দিনের জায়গায় আমাকে একটা 420 মামলায় ডিবিতে 10 দিন রিমান্ড দিয়েছে। রিমান্ড পিরিয়ড ছিল 4 দিনের। মানে ম্যাজিস্ট্রেট সাহেব এক্সাইটেড যে আইনমন্ত্রী তদবির করছে, সালমান এফ রহমান সাহেব তদবির করছে এই আসামির ব্যাপারে। ওই ম্যাজিস্ট্রেটের নাম কি আপনার মনে আছে? আমি ওয়ার্ডার শিটে তো দেওয়া যাবে সম্ভবত। উনি আমার এতটুকু খেয়াল আছে, উনি অতিরিক্ত মানে ডেপুটি এডিশনাল চিফ মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো আপনি এখন এর বিরুদ্ধে কোনো মামলা করেন নাই কেন? আপনি সালমান অ্যারেস্ট হয়েছে আসলে কনক ভাই, আমরা মানে আমার বড় ভাই, তাদের সবার একটা কথা যে মুনির তুমি বেঁচে আছো, তুমি বেঁচে থাকলে তোমার ব্যবসা বাণিজ্য। আর এর ভিতরে সবচেয়ে ভয়াবহ একটা ঘটনা আপনি
বলতে পারেন। আমার কিন্তু আমার মামলাগুলো যখন হাইকোর্টে গেছে, স্বয়ং অ্যাটর্নি জেনারেল একটা ছোট ছিনতাইয়ের মামলা অথবা একটা 420-এর মামলা অ্যামাউন্ট হলো 1 লাখ টাকার, আমার এগেনস্টে ক্লেইম স্বয়ং অ্যাটর্নি জেনারেল মুভ করেছে সরকার পক্ষ থেকে। জি, চিফ না এটা আমি বুঝতে পারছি, বাট আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আপনার ফ্যামিলি হয়তো আপনি বেঁচে আছেন এটাতে খুশি, কিন্তু এই ফ্যাসিবাদ বা এই অন্যায়গুলোর প্রতিবাদ করতে যে মানে কয়েক হাজার মানুষ জীবন দিয়েছে। তো এখন আপনারা যদি এই প্রতিবাদ না করেন, এই ধরেন যে ম্যাজিস্ট্রেট আপনার প্রতি অন্যায় আচরণ করলো, যে পুলিশ আপনার প্রতি অন্যায় আচরণ করলো, যে বা যারা প্রত্যেককে আপনি আসামি করে কেন মামলা এখনো করেন না? আমি আমার লয়ার আমরা সবগুলো সার্টিফাই কপি তুলেছি, যেহেতু আমার কাছে এখন ডকুমেন্টারি এভিডেন্স আছে। আমি একজন ভদ্রলোকের প্রতি অসম্ভব কৃতজ্ঞ। আমি যখন জেলখানায় ছিলাম তখন আমি একদিন যুগান্তর পত্রিকা আপনি জানেন, ওই জায়গায় কিন্তু লিখা 2টা নিউজ হয়েছে পরপর, এসপির নেতৃত্বে মিথ্যা মামলার সিন্ডিকেট, এবং আমার নাম কোথায় কোন সময় একটা অনুসন্ধান প্রতিবেদন, এবং এরপরে আরেকটা প্রতিবেদন হয়েছে যে এই সিন্ডিকেটের মূল হোতা আরিফ আব্দুল্লাহ নামে একজন লোক। তো আমি ডিবির যিনি এডিশনাল কমিশনার ছিল বাতেন সাহেব, ডিসি মশিউর, এডিসি শাকলায়ন, রমনা থানার ওসি মনিরুল, গুলশান থানার একটা ভয়ঙ্কর ওসি ছিল আবুল হোসেন, এবং এদের মাস্টার মাইন্ড ছিল সেই সময় রমনাথ গুলশান জোনের যে এডিসি নাজমুল, সে প্রধানমন্ত্রীর নাতির হাজবেন্ড জাতীয় কিছু একটা পরিচয় দিত এই ভদ্রলোক। তার সাথে সে স্ট্রেট কন্ট্যাক্টে যেত, মুনিরের কোথায় কোন প্রপার্টি আছে অর্ধেক খবর দিলে এডিসি নাজমুল অর্ধেক, যিনি খবর দিবে তিনি অর্ধেক। মানে আমার ব্যবসায়িক কোনো টাকা, কনক ভাই আমি যেদিন জেলখানায় যাই ওই দিন আমার কেমিক্যালের বিজনেস ছিল ইন্ডেক্স লজিস্টিক লিমিটেড, আমি ব্যাংক লোনের মাধ্যমে এলসি করে কেমিক্যাল নিয়ে আসছিলাম, আইসোপ্রোফাইল অ্যালকোহল, 120 কোটি টাকার মাল ছিল আমার গোডাউনে। সালমান সাহেবের অফিসের লোক, বেক্সিমকোর লোকজন, জাকিয়া তাজিন, এই জয়ন্ত, যে কিন্তু আমার মাল 2 দিনে ওল্ড টাউনে সব বিক্রি হয়ে গেছে। ব্যাংক লাইবিলিটি কিন্তু আমার। আপনি কার কাছে বিচার দিবেন, কোন থানায় দিবেন? না, তো আমি মনে করি কি জানেন, যে আপনি স্ট্রং স্টেপ নেন, জাকিয়া তাজিন সহ দোজ পিপল আর ইনভলভ, আপনি কাউকেই ছাড় দেওয়ার কিছু নাই। আপনার সন্তানকে অবশ্যই আপনার কাস্টডিতে আনতে হবে, কারণ এতদিন যা চলেছে। আর কনক ভাই আরেকটা জিনিস এই জায়গায় একদম না বললেই না, ইন্ডিপেন্ডেন্ট টিভি আমি যেদিন জামিন পেয়েছি, আমি যেটা দেখছি, আমি যেই দিন আমি বাংলাদেশের কোনো ভিআইপি না কনক ভাই, আমি বাংলাদেশের কোনো ভিআইপি না, আমি জামিন পেলে সেইটার 5 মিনিটের একটা লিড নিউজ ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমার নামে, বাংলাদেশে কোথাও পর্নোগ্রাফির কোনো মামলা নাই, আমার নামে দেখাচ্ছে মাদক ব্যবসায়ী। আমি জীবনে একটা সিগারেট খাইনি, আমি মাদক ব্যবসায়ী, আমি প্রতারক। আরে ভাই, ওইটাই ধরেন আপনার নামে টোটাল 14টা মামলা হয়েছে, 14টা মামলায় আপনি হেনস্থা হয়েছেন, এবং সালমান তার মিডিয়াকেও ব্যবহার করেছে আপনার চরিত্র হননের জন্য, এবং নিশ্চয়ই আপনি যারা এই চরিত্র হননের কাজে যুক্ত কাউকে ছাড় দেওয়া দরকার নাই, কারণ দিস ইজ দ্য টাইম। হাইকোর্টে একটা রিড করেছি সব ডকুমেন্টেশন দিয়ে, যে প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট টিভিতে যে নিউজগুলো হয়েছে প্রত্যেকটা নিউজ মিথ্যা, মানে কোন নিউজের ন্যূনতম কোনো সত্যতা নাই। এটা আমার না, কোর্টের এভিডেন্স। তাজিনের সঙ্গে এখন আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা আফটার সালমান সন্তানের কে কাস্টডি পাওয়ার ব্যাপারে? 3 বছরের ভিতরে আমি বা আমার সাথে যারা আছেন আমরা খুব সতর্কতার সাথেই চেষ্টা করেছি যে ওনারা যাতে আর কোনো মিথ্যা মামলা না দিতে পারে। সত্যিকার অর্থে আমি একদম ট্রমার ভিতরে, এখনো কিন্তু আমার ট্রমা কাটে নাই, বা আমি জীবনে আমার বাবা মা বা আমার ফ্যামিলির কেউ আমাকে একটা থাপ্পড় পর্যন্ত, স্ল্যাপ পর্যন্ত দেয়নি। বাট এইটা আসলে মানে আপনি যে গেছে এই ট্রমার ভিতর দিয়ে, সিচুয়েশন দিয়ে, সেই জানতে পারে। তো আমরা চেষ্টা করি নাই ওনার সাথে, শুধুমাত্র আমি চেষ্টা করেছিলাম যে আমার ছেলের সাথে যদি কোনোভাবে কোথাও, আমি খবর পেয়েছি যে আমার ছেলে ওই জায়গায় আছে, আমি অনেক দূরে
আমি মানে অ্যাজ এ বাবা হিসাবে আমি মানে আমার কাছে নিজের কাছেই ছোট মনে হয় যে আমি এই বয়সটা ওর বাড়ার বয়স, আমি কোনোভাবে ওর জীবনে আমি আমি অ্যাজ এ বাবা হিসাবে কতটুকু আমি ফেইলুর বাবা, যে আমি আমার ছেলের মানে ওর বড় হওয়ার সাথে আমি কোনোভাবে এই লাস্ট 3.5 বছর আমি কোনোভাবে আমি ইনভলভ না, বা আমার কোনো রেসপন্সিবিলিটি আমি আমার বেবির প্রতি পালন করতে পারছি না। তো আপনার আপনার কি মনে হয়, ধরেন আমি যা শেষের দিকে আমার অনুষ্ঠানে যে আপনি প্রেম করে বিয়ে করলেন, 10 বছরের দাম্পত্য জীবন, হ্যাপি দাম্পত্য। আমি বিভিন্ন সময় আপনাদের যেসব ফেসবুকে বা বিভিন্ন জায়গায় যেসব ছবি টবি দেখতাম, খুবই ভালো কনজুগাল লাইফে আপনারা ছিলেন, 10 বছর সম্পর্ক। সেখান থেকে হঠাৎ করে এটা কি হলো? বা আমি আপনাকে আগে জানতে চেয়েছিলাম সালমান কি তাদেরকে বিয়ে করছে নাকি কেপ্ট হিসেবে তাকে রেখে দিচ্ছে, বা এরকম কোনো বিষয় আপনার কাছে? আমি কনক ভাই, সে আমার বেবির মা। আমি সর্বোপরি সে একজন মহিলা, ভদ্র মহিলা। আমি কোনভাবে মানে আমি যেগুলো শুনছি তারা একসাথে থাকেন, বিভিন্ন জায়গায় যায়। আমি জেলে থাকা অবস্থায় তারা একসাথে দেশের বাইরেও গেছে। তাদের পাসপোর্ট নিলেই হয়তো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তা আমি তার সম্পর্কে কোনো এখন পর্যন্ত আমি কোনো বিরূপ, আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, সে নিজে স্বয়ং ছিল, আমি এগুলা মানে আমার রুচিতে আসে না ওভারঅল ব্যাপারটা। তবে যেটা আমার যে কোম্পানিগুলো ছিল, আপনি যদি মোটা দাগে দেখেন সবগুলো কোম্পানি কিন্তু কোনো না কোনো ভাবে সালমান রহমানের কাছে। আমার যে প্রপার্টি ছিল, আমার যে গাড়ি ছিল, কোনো না কোনো ভাবে বেনিফিশিয়ারি। আমি যে প্রপার্টিগুলো তাজিনকে দিয়েছিলাম, ইভেন দো আমার গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়িতে আমি একটা আশ্রম করার জন্য আমি কিছু জায়গা কিনেছিলাম, সেই জায়গা কিন্তু আইএফআইসি ব্যাংকে তাজিন কোনো একটা প্রপার্টির এগেইনস্টে মর্টগেজ রেখেছে। কাগজপত্র বাংলাদেশে কিভাবে হয় আমার কোনো ধারণা নাই। জয়েন্ট স্টক কোম্পানিজের যারা আছেন তারা কিভাবে একজন মানে আপনি কোনো ধারণা করতে পারবেন না কি ধরনের ম্যানিপুলেশন, কি ধরনের সিস্টেমেটিক কারাপশন বিভিন্ন সরকারি দপ্তরে চলে। আপনি যদি কোর্টে আওয়ামী লীগের সময় বা সালমান এফ রহমানের জগতে কোর্টে আপনি যেতেন, সালমান এফ রহমানের সাথে আপনার সমস্যা, ম্যাজিস্ট্রেট আপনাকে, আপনি যে কতটুকু ঘৃণিত একজন পশু, ম্যাজিস্ট্রেটের আই কন্ট্যাক্ট আপনি বুঝতে পারতেন। লয়ারদের আমরা, আমার ফ্যামিলি চেষ্টা করেছে একজন ভালো লয়ার হতে ধরার জন্য। তখন আমার একটা মামলায় পরিষ্কার খেয়াল আছে, আমার বড় ভাই বললো যে তোমার বেল হয়ে যাওয়া আজকে আসবে, এই যে অত্যন্ত প্রভাবশালী নজিবুল্লাহ হিরু সাহেব, তোমার লয়ার, তোমার বেল হয়ে যাবে। একটু পরে ভাইয়ার মুখ টুক কালো, কি হয়েছে ভাইয়া? নজিবুল্লাহ হিরো রিজেক্ট করে দিয়েছে তোমার এই মামলা ফাইট করার জন্য। সালমান এফ রহমান সাহেব আইনমন্ত্রী বলে দিয়েছে এই মামলায় মনিরের কোনো লয়ার দাঁড়াতে পারবে না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা, যে ধরেন আমার জীবন থেকে হয়তো টাকা পয়সা গেছে, সময় গেছে, কিন্তু সামাজিক ভাবে আমার বাবা একজন পীর সাহেব ছিলেন, আব্বার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, আমার ফ্যামিলি, আমার বোনের হাজবেন্ড অ্যাডমিন ক্যাডারে ছিলেন, আমার বড় ভাই একজন গার্মেন্টস ব্যবসায়ী। তারা সামাজিক ভাবে যে মানে হ্যায় প্রতিপন্ন হয়েছে, যে আপনারা বলতেছেন এই ছেলেটা ভালো, সে তো ড্রাগসের বিজনেস করতো, এই ড্রাগসের বিজনেসে টাকা দিয়ে মানুষকে সাহায্য করতো, সে তো একজন পর্নোগ্রাফি ব্যবসায়ী। আমি আর কনক ভাই, আপনার মানে সালমান সাহেব আমাকে ছেড়ে দেওয়ার আরেকটা কারণ, গুম থেকে ছেড়ে দেওয়ার আরেকটা কারণ, তখন আমি এশিয়ান হকি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি ওয়ার্ল্ড সাইক্লিং ফেডারেশনের কয়েকটা খুব ইম্পর্টেন্ট বডির সাথে ইনভলভ ছিলাম। আমার বড় ভাই এদের মেইল করেন এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে একজন লোকের সাথে যোগাযোগ করেন। ওয়ার্ল্ড সাইক্লিং ফেডারেশনের একজন খুব ভালো ছিলেন, পাওয়ারফুল লোক ছিলেন। উনি জাস্ট একটা মেসেজ দেয় যে যে অবস্থায় আছে জাস্ট ওকে না মেরে আপনারা আইন প্রয়োগকারী সংস্থার হাতে বা নর্মাল বিচার ব্যবস্থার ভিতরে ছেড়ে দেন।